শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে অনেক ব্যক্তিকে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার করা হয়েছে, এবং এটার সাথে আমরা দেখেছি যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িত ছিল। তো আজকে আমরা এই ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়েছি এবং আমরা দেখেছি যে তাদেরকে আদালতে আনা হয়েছে, যদিও এসি ভ্যানে করে আনা হয়েছে, যেটা আসলে ঠিক না। এটা বাংলাদেশের, আমি মনে করি যে এতগুলো বছরের মধ্যে আমরা এই প্রথম দেখলাম যে এইভাবে কোনো অভিযুক্তকে আনা হয়। এটা হচ্ছে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। তো তাদেরকে এই সময়ের মধ্যে খবর পেয়েছি যে তাদের জেলে প্রেরণ করা হয়েছে। এটা একটা পজিটিভ দিক। আমরা মনে করি যে আইনের চোখে সবাই সমান, সুতরাং সব অভিযুক্তকে সমানভাবে ট্রিট করা উচিত, কারণ গুম একটি মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধের দায়ে যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে, এবং শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে গেছে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দেশে ফিরিয়ে আনা হয়, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। এবং র্যাবকে বিলুপ্ত করতে হবে, কারণ এটি এমন একটি বাহিনী যা এই গুম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সবচেয়ে বেশি মাত্রায় জড়িত ছিল। গুমের সাথে জিয়াউল হাসান নিজে জড়িত, নিজেই আমার স্বামী দেবরকে গুম করছে, এটা আমরা জানতে পারছি। তার ছোট ভাই, জিয়াউল হাসানের ছোট ভাই লেটুবিটার নিজেই বলছে যে আমার স্বামীকে নাকি ইন্ডিয়া নিয়ে গেছে, তাকে নাকি মারা হয় না, এটা বলছে জিয়াউল হাসানের ছোট ভাই। এইটুকু আমরা জানি। এখন আমরা আজকে শুধু বিচার চাই, যেন বাংলাদেশে কোনো গুম নামক জিনিসটা না থাকে, এইটাই আমরা বন্ধ চাই। কারণ আমরা আজ 13টা বছর, আমি জানি, আমার পরিবার জানে যে কতটা কষ্ট হয়েছে, এই দাঁড়িয়ে আছি কতটা আমাদের কষ্ট হয়। কারণ মানুষ জানতে পারে তার স্বামী নাই, তার বাবা নাই, তার ছেলে নাই, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমরা জানতে পারি নাই। এইটা যেন আর বাংলাদেশে কোনো স্ত্রী, কোনো মা, কোনো সন্তান যেন এই ভুক্তভোগী আর শিকার না হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। এই বিচারের মাধ্যমে দিয়ে ন্যায় বিচার চাই, যেন বাংলাদেশ থেকে গুম নামক জিনিসটা, অন্যায়ভাবে খুন গুম এগুলো যেন বন্ধ হয়। কোনো গুম জিনিসটা আমরা দেখতে চাই না। আর আজকে আমাদের পরিবারটা, আমাদের গুম পরিবারটাই মানে এক মানসিকভাবে তারা মরে গেছে। আর সেই যখন গুম হয়েছে তখন থেকেই আমরা মরে গেছি। সেই আমার স্বামী যেদিন ঘুমাই সেদিন আমি মরে গেছি, শুধু বেঁচে আছি, শুধু আল্লাহ আমাকে হায়াতে বাঁচাই রাখছে। আমার একমাত্র, আমার তখন 3 বছরের সন্তান ছিল, আমি 3 বছরের সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াইছি। আজকে আমার ছেলে, আমার সন্তান, এখন আমার একমাত্র ছেলে, সে এখন বাবা হয়ে গেছে, সে কোথাও যায় না, কারোর সাথে কোনো কথা বলে না, সে কিছুই মানে সে একটাই বলছে যে আমার বাবা, আমি প্রথম মিথ্যা কথা বলতাম যে কারণ আমি যখন কোথাও বাসা নিতে যাইতাম ভাড়া, আমাকেও বাসা ভাড়া দিত না ঘুম বলতে, কারণ তখন ছিল আওয়ামী লীগের দখলে। তারপর রাস্তায় গেলে ভয় পাইতাম, পরিচয় দিতে পারতাম না যে আমার স্বামী গুম হয়েছে, মিথ্যা কথা বলতাম। তাই আমার সন্তান এখন যেন সরকার কাছে আমার সন্তান ভাবে স্বাভাবিক সুস্থ জীবনযাপন, মানসিকভাবে জীবনযাপন করতে পারে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ আজকে আমাদের পরিবার নিঃস্ব, আমার শাশুড়ি বৃদ্ধ অসুস্থ, আমার শ্বশুর নাই, তার দেখভালটাই সরকারের নিতে হবে। আমার মনে হয় আজকে 13টা বছর আমি স্বামীর অপেক্ষায় আছি, আমাকে অন্তভাগে আমাকে যে সরকার আমাকে এইটুকু, আমার স্বামীর সাথে কি যাবে এইটুকু জানতে চাই। আমাদের এই গুম পরিবারের যত আজকে এতটা বছর আমাদের ক্ষতিপূরণ তো কেউ দিতে পারবে না, অন্তভাগে আমরা যেন সামনের দিনগুলো ভালো থাকতে পারি, অন্তভাগে আমাদের এইটুকু খেয়াল রাখে। আর আমরা ন্যায় বিচার পাইলে আমরা সন্তুষ্ট, কারণ আমি বলতে পারবো যে বাংলাদেশে আমরা ন্যায় বিচারের জন্য আজকে 1 যুগের বেশি রাস্তায় আছে, আমরা ন্যায় বিচার পাইছি। আর বাংলাদেশ থেকে গুম নামক জিনিসটা নির্মূল হবে, এটাই আমাদের আশা। আমাদের চাওয়া, আমরা ভুক্তভোগী যতগুলো পরিবার আছি যাদেরকে গুম করা হয়েছে, এই গুমের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচার যাতে হয় বাংলাতে, আমাদের দেশে এমন বিচার করা হতে হবে যে বিচার, যে শাস্তি দেখে পরবর্তী সরকার যাতে এরকম মানবতা বিরোধী অপরাধ যাতে আর করতে না পারে, এ ধরনের বিচার আমরা দেখতে চাই। আমার বাবা 2017 সালের 30শে মার্চ রাজশাহীর বাগমারা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তো বাবাকে তুলে নেওয়া যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে আমরা খুঁজতেছি। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আর আমার বাবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, এখনও মিস করি আমার বাবাকে। আমি সহ আমার পরিবারের সবাই এখনও প্রতীক্ষায় আছি, হয়তো আমার বাবা বেঁচে আছে এবং আমাদের মাঝে আবার ফেরত আসবে। 2019 সালের 10 এপ্রিল রাতে আমাকে গুম করে সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারি থেকে বাইতুল শরীফ জামিয়া মসজিদ থেকে নামাজ পড়ে বের হই। আমি আর আমার সাথে আরেকজন ছিল মুফতি সাহেব।
নামাজ পড়ে বের হওয়ার পরে একটা সাদা গাড়ি কালো গ্লাসের হাইস গাড়িতে করে আমাদেরকে উঠে নিয়ে আসে, চোখ বেঁধে পিছনের দিকে হাত বেঁধে। ওইখানকার কিছু মানুষ বাধা দিছিল, কিন্তু তাদের সামনে টিকে নাই। ওইখান থেকে নিয়ে আসে, নিয়ে আইনা সেটা আমাদেরকে কোথায় কোথায় ঘুরাই আইনা সেটা রাখা খুব একটা সংকীর্ণ রুমে রাখা অনেক টর্চারিং করে, কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারি নাই। এরকম টর্চারিং করে আমরা তখন আমাকে এত বেশি টর্চারিং করে আমি দাঁড়াইতেও পারতেছিলাম না, মানে একেবারে পড়ে যাই। ততক্ষণ পর্যন্ত টর্চারিং করছে যতক্ষণ পর্যন্ত বলছে যে আমি বাচ্চা ছিলাম। এক পর্যায়ে যখন আমার জ্ঞান ফিরে তখন তারা বলতেছিল যে কি করলি, এটা মরে গেল নাকি, এরকম অবস্থায়। পরে আমি শুধু রক্ত প্রস্রাব করতাম ওই সময়। তো ওইখানে কিছুদিন রাখার পরে আমাকে বলছিল যে আমাকে ছেড়ে দিবে, দিয়ে আসবে, কিন্তু তখন আমি দাঁড়াইতে পারি না। তো তাদের মধ্যে একজন বললো এখন যদি দেয়, ওরা তো দিনের বেলা ফালায় না, রাতের বেলা, যে এমন জায়গায় ফালাইতে হবে যেন লোকটা বাসায় যেতে পারে। তো এখন যদি ফালাই দেয় তাহলে তো লোকটা বাসায় যেতে পারবে না, রাতে ফালাইলে মারা যেতে পারে। তো যদি চলাফেরা করতে পারে ওই সময় নিয়ে ফালাই দিয়ে আসতে হবে। কিন্তু এর মধ্যে না আমার পরিবার সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং করে। তো পরে বলতেছে যে না, এই লোকটা এখন আর দেওয়া যাবে না। তারপরেও তারা বলতেছিল যে প্রেস ব্রিফিং করছে, অসুবিধা নাই, তুমি যাই। সেটা বললো যে আমার আইনশৃঙ্খলা বাহিনী বা কেউ ঘুম করে নাই, সন্ত্রাসীরা নিয়ে গেছিল, চলে আসছে দিবে। কিন্তু তার মধ্যে আমি এই হাঁটাচলা শুরু করার আগেই আমার পরিবার জাতিসংঘের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের মধ্যে কমপ্লেন করে ফেলে, এই মামলাটা ওইখানে নিবন্ধিত হয়ে যায়। তারপর থেকে তারা আর আমাকে আর ছাড়ে নাই। তখন আমাকে জঙ্গি বানানো শুরু করল। তারপরে আমাকে ওইখান থেকে যে ঢাকার মধ্যেই রাখছিল কিছুদিন, এখান থেকে বগুড়া সার্ভিস পুলিশ লাইনে পাঠিয়ে দেয়। ওইখানে নিয়ে সেটা গুম রাখে প্রায় 20 মাস। তারপরে হচ্ছে যে আমার জঙ্গি নাটক সাজাইয়া 3টা মামলা দিয়ে জেলে প্রেরণ করে। তারপরেও আমাকে ওইখান থেকে জামিনে, আমি চাচ্ছি যে আমার একটা মামলা মন্ত্রণালয়ের অর্ডারে খারিজ হয়েছে, আমার এই মিথ্যা মামলাগুলো খুব দ্রুত গতিতে অপসারণ করুক। এখন এই মামলাগুলোর জন্য হাজিরা দিতে দিতে খুব টায়ার্ড, এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে আমি খুব ক্ষতিগ্রস্ত। আমার ব্যবসা ছিল, আমার টোটালি ব্যবসাটাই কোলাপস করছে। কারা গুম করছে, যারা গুম করছে তাদেরকে ছাড়া অন্য বাহিনী যায় সেটা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আনছে, অনেক লুটতরাজ করছে, আমার পরিবারকে অনেক হ্যারাসমেন্ট করছে। আমার মতন যারা এরকম গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এই পরিবারগুলো যেন আর্থিক ক্ষতিপূরণ পায়, এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এই মামলাগুলো থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, এবং এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে যেন যথাযথভাবে আইনের মধ্যে এনে আইনি প্রক্রিয়া তাদের বিচারটা সম্পন্ন করা হয়। আর পরবর্তীতে যেন এই বাংলাদেশে আর কখনো কোনো মানুষ এই গুম করার মতন সাহস আর না করে, এবং এই যেই সব বাহিনী বা যেই সংস্থাগুলো সরকারের বা ফেসিলিটিদের পাঁচাটা দালালি করছে, আর এই বাহিনীতে যেন এইরকম মানুষের সৃষ্টি না হয়, যেন তারা এই কাজ করে তাদের প্রমোশন পুষ্পদবি বাগাই নেওয়ার চেষ্টা করে। সুষ্ঠু বিচার চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, যাদেরকে এখানে আনা হয়েছিল, তাদেরকে সাধারণ জেলে রেখে বিচার চাই আমরা, এটাই হলো কথা। আর চাই আমার বিরুদ্ধে যে কেসগুলো আছে, আমি চাই কেসগুলো ভুয়া মামলা, একদম মিথ্যা মামলা। 5 বছর 3 মাস 13 দিন আমাকে একদম উইদাউট এনি কজ, আমার পরিবারের সবাই জানে আমি মৃত। 6 তারিখে জানতে পারছি আমি জীবিত, এই আগস্টের 6 তারিখ 2024-এ। এখন শেষ কথা হয় এইটাই, সব কথা যে বিচার চাই, র্যাব এবং ডিজিএফ বন্ধ চাই। লজ্জা লাগলো এসে দেখে এখানে র্যাব দাঁড়ায় আছে, র্যাব এখানে দাঁড়ায় আছে, এটা দেখে লজ্জা লাগছে। বের হয়ে আসছে ওখান থেকে, যে হারামখোরগুলো এখন এখানে আছে, যে নির্যাতন করছে, সারা শরীরের অবস্থা দেখেন, দাউদ হয়ে এখানে মাংস খুঁজা পড়তো। ছোট একটা রুমে রাখছে, 4 ফুট চওড়া, 9 ফুট লম্বা, কোনো আলো বাতাস নাই, কিচ্ছু নাই, একটা লাইট আছে। সারাদিন উলঙ্গ অবস্থায় থাকা লাগতো, এরকম ঘাম পড়তো সারাদিন। আর সারা শরীরে মনে করেন হলুদ পানি, লাইনের পানি খাওয়ায়া মনে করেন এই সারা শরীরে চুলকানি বানাইছে, কোনো ওষুধ দেয় নাই, কোনো কিছু না। এই 5 বছর 3 মাস 13 দিন এইভাবে রাখছে, কেউ জানে না, কারোর সাথে কথা, আমার সাথে কেউ কথা বলতো না, বলে আমার সাথে কথা বলা নিষেধ, আমার সাথে কথা বললে নাকি তাদের চাকরি চলে যাবে। সারাদিন মোহাম্মদ আলী খান সুজন, আমার পরিচয় হলো, আমার বাড়ি ঝালকাঠি জেলা, নলছিটি উপজেলা। আমি মূলত কর্নেল শহীদুদ্দিন খানের ছোট ভাই। উনি লন্ডনে আছেন, উনি তারেক সিদ্দিকের একজন পার্টনার ছিলেন বিজনেস, মেজর জেনারেল তারেক সিদ্দিকি। ওনাকে না পেয়ে আমাদের পরিবার থেকে 3 ভাইকে নিয়ে গেছে। 2 ভাইকে, এক ভাইকে ছেড়ে দিছে 11 দিন রেখে, আরেক ভাইকে অস্ত্র ধরায় দিয়ে র্যাব, ওই কুমিল্লা র্যাব ধরায় দিয়ে তাকে 4 বছর জেল দিয়ে দিছে। আর আমাকে 5 বছর গুম রাখছে, আমার পরিবারের সবাই জানে আমি মৃত।
আমাদের চাওয়া সকল জনগণের সাথে এক কথায় ন্যায় বিচার, ইনসাফ। সেনাবাহিনী ইনসাফ চাচ্ছে, আমরা ইনসাফ চাচ্ছি। দীর্ঘ অনেক দিন পর অ্যাটলিস্ট আইসিটিতে তাদেরকে আনা হয়েছে অপরাধীদের। এটা এক অংশটা অনেক বড়, এক অংশ আনা হয়েছে। যে সমস্যাটা আইসিটি ছিল, এই অফিসাররা, আসামি যারা, তারা সত্য কথা বলে নাই, ইনিয়ে মিলিয়ে গেছে। কমন রেসপন্সিবিলিটির জন্য তাদেরকে অপরাধী করা হয়েছে। বাট আমি তো জানতে চাই কে আমাকে অপহরণ করলো, কে আমাকে মারলো, তখন কে ছিল, কার আদেশে ছিল, এটা এখনো ফয়সালা হয় নাই। তবে আজকে যেটুকু বলা হয়েছে এটা বড় লজ্জার যে ওনাদেরকে দেখছেন আপনারা এসি বাসে করে আনা হয়েছে, ভাগ্যিস স্লিপিং বাসে আনে নাই। তারপর ওনাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, আমি খুশি ছিলাম। তড়ি ঘড়ি করে আমি চলে আসছি এখানে। এখন শুনতেছি সাব জেলে নেওয়া হবে, অর্থাৎ সেনাবাহিনীর যে জেল, যে রুমটার মধ্যে এসি রুমে তারা থাকবে। কারাগারে নিয়ে গেলেও তার খাওয়া দাওয়া সকল কিছু কারা আইনে হবে। ওই সাব জেল তো সেটা হবে না, কে নিশ্চিত করবে? আর কেন সাব জেল হবে এখন পরিষ্কারভাবে এই আদালতে কোনো দোষ নাই। আদালত বলছে কারাগারে পাঠানোর জন্য। আইজিপি প্রিজন, তার আদেশে এদেরকে এখান থেকে সাব জেলে নেওয়া হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। এটা সম্পূর্ণ বৈষম্য। আমি বৈষম্যের বিরোধিতা করি। যদি পুলিশের আইজিপি জেলে থাকতে পারে, অনেক বিচারক জেলে আছেন, নির্বাচন কমিশনার জেলে আছেন, হাইকোর্টের বিচারকও জেলে আছেন। ইনারা এমন কি হলেন, এটা ঘৃণিতম অপরাধী, কেন এরা বাইরে থাকবে, এই আরামাসে থাকবে? অর্থাৎ এখানে একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আর এরপরে যদি দণ্ড দেওয়া হয় এদেরকে, ওই আরামে থাকবে। তাই আরামের জন্য তো এটা না, আমাকে তো সে আরামে রাখে নাই তারা, আমাকে তো আরামে তারা রাখে নাই। তা আমি মনে করি এটা বৈষম্য করছে। এই প্রধান দায়ী হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অধীনস্থ হলো আইজিপি প্রিজন, সেও আর্মির লোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আর্মির লোক, যারা অপরাধী তারাও আর্মির অবাঞ্ছিত লোক। তা আমি মনে করি এরা বৈষম্য চলবে না, এরা ঘৃণিত লোক হবে। আমরা কালকে থেকে আমরা নতুন করে আন্দোলন করবো যদি কোনো বৈষম্য না থাকে। 11:10 আমাদের মঞ্চ 24 সংবাদ সম্মেলন, আমাদের মঞ্চ 24-এর একটা পত্রিকা জানাবো আমরা 11:10 এখানে